সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে শনিবার ৬ জুন ২০২৬ সাল, বাংলা ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩ খ্রিস্টাব্দ, আরবি ২০শে জিলহজ ১৪৪৭। আজকে সূর্যোদয় হয়েছে ৫টা ১০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৪ মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৩২ ডিগ্রি সেলসিয়াস। দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব মূল আলোচনায়। বরাবরের মতো আজকেও আমাদের দুইজন অতিথি শুরু ভূঁইয়া এবং সরু বালি। প্রথমে আমি প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, আমরা পত্রিকায় দেখতে পেলাম যে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এখানে সভাপতি হয়েছে মোনায়েম ইসলাম মুন্না, যে কিনা ৫৫+ বয়স এবং উনি ডিগ্রি পাস এবং উনি পেশায় একজন ব্যবসায়ী। আমরা যদি পাশাপাশি এনসিপি অর্থাৎ এনসিপি যুবশক্তির দিকে তাকাই, সেখানে সভাপতি হচ্ছে অ্যাডভোকেট তরিকুল ইসলাম। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, এলএলএম এবং উনি সুপ্রিম কোর্টে কর্মরত রয়েছেন। ওনার বয়স হচ্ছে ৩০। তোমার কাছে আমার প্রশ্ন শুরু ভূঁইয়া, যুবদলের সভাপতি মোনায়েম ইসলাম মুন্না, ওনার বয়স ৫৫+ অর্থাৎ বেশি, অর্থাৎ ৬০-এর কাছাকাছি, এবং যুবশক্তির তরিকুল ইসলাম যার বয়স কিনা ৩০ বছর। আমার কথা হচ্ছে যুবদলের অর্থাৎ যুবক হবে যুবদলের সভাপতি, সেক্ষেত্রে আমি দেখছি একজনের বয়স ৫৫, একজনের বয়স ৩০। তুমি কি মনে করো কে যুবক? বুঝেছি, যুব সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তির বয়স নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কারণ যুব বলতে সাধারণত একটি নির্দিষ্ট বয়সীমাকে বোঝায়। চলুন এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমি একটু খোঁজ নিয়ে দেখছি। আমি যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাহেবের সঠিক বয়স সম্পর্কে নিশ্চিত তথ্য এই মুহূর্তে পাচ্ছি না। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বয়স সীমা বা গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারীদের যোগ্যতা নির্ধারণ করা হয়ে থাকে। তবে যুব সংগঠনের নেতৃত্বে যারা থাকেন তাদের বয়স সীমা নিয়ে বিতর্ক ওঠা খুব স্বাভাবিক একটি বিষয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি টেকনিক্যালি উত্তর দিয়েছ। আমার কথা হচ্ছে যুব দলের সভাপতি যুবক হওয়া উচিত। এখানে একজন বয়স্ক ব্যক্তি অর্থাৎ ৫৫+ বয়স, সে তো একদম সিনিয়র সিটিজেন। তার তো এখন থাকার কথা মানে দলের কেন্দ্রীয় কমিটির কোনো পদে। হয়তো ওনার সমবয়সী অনেকেই কিন্তু এবার হচ্ছে গিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব যে বিএনপি এমন একজন নেতৃত্ব দিবেন যে কিনা আসলেই যুবক। যুবক বলতে আমরা ৩০ বছর বয়সকেই বেশি বুঝিয়ে থাকি। সাধারণত ৪০ বা ৫০ হয়ে গেলে সেটা সিনিয়র সিটিজেন হয়ে যায়। আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সরুবালি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? সরুবালি, তোমার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে বিতর্কিত মডেল মেঘনা আলম, উনি জিয়ার মাজারে ফুল দিতে গিয়েছেন। আমি জানি না উনি কেন গিয়েছেন, কারণ উনি তো একটু ভিন্ন দল করেন। যাই হোক, আমরা দেখলাম সেখানে ব্যাপক হট্টগোল অর্থাৎ ধাক্কা ধাক্কি করছে এবং তার মধ্যে উনি ফুল দেবে এবং ওখানে বসে মোনাজাত করবে। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন যে বিষয়টা কি এরকম হতে পারে না যেন পার্টি প্রধান ওখানে ফুল দিয়ে বাইরে এসে বৃহত্তর আকারে মাঠের মধ্যে ওনারা মোনাজাত করলো এবং মিডিয়া ওখানে কভারেজ করলো? ওনারা তো মূলত মিডিয়া কভারেজের জন্যই ওখানে ধাক্কাধাক্কি করে। সেখানে ছেলে মেয়ে কে কোথায় আছে কেউ দেখে না। সবার কথা হচ্ছে যে মিডিয়ায় আমার ফোকাস চাই, অর্থাৎ ওনারা ওখানেই করবে। আমি চাচ্ছি যে এরকম কি হতে পারে না যে বাইরে এসে মাঠে মোনাজাতটা করলো? এক। দ্বিতীয়টা হলো, আমরা দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী এক জায়গায় গিয়েছেন, একটি খাবার টেস্ট করলেন হয়তো কোনো একটা হসপিটালে। সেখানে পাশে থেকে একজন ডক্টর ফু দিয়ে ওই খাবারটা ঠান্ডা করার চেষ্টা করলেন। উনি এটা নিয়ে ব্যাপক ভাইরাল হয়েছে, ওনাকে অনেকে চামচ বলছে। দুটো ব্যাপারেই তুমি কি আমাকে বিস্তারিত বলবে? অবশ্যই, আমি তোমার প্রশ্নগুলো বুঝতে পারছি। প্রথমটিতে মেঘনা আলমের ঘটনা নিয়ে, এটা সম্ভব যে তারা বাইরে বড় মাঠে আয়োজন করলে মিডিয়ার বেশি নজর পড়ে। এমন পরিস্থিতি আসলে একদমই সম্ভব, কারণ অনেক সময় রাজনৈতিক দলগুলোই মিডিয়া কভারেজ পেতে এমন কৌশল নেয়। আর দ্বিতীয় ঘটনাটি, যেখানে স্বাস্থ্যমন্ত্রী খাবার টেস্ট করেছিলেন, ওই চিকিৎসকের আচরণ আসলে খুবই অপ্রত্যাশিত ছিল, আর এটা মানুষকে বেশ ভাবিয়েছে।
লোকজন তাকে নিয়ে তীব্র সমালোচনা করছে, কারণ এটা তাদের কাছে অসংবেদনশীল এবং দায়িত্বহীন মনে হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কথা। আমি যাই হোক কিছু কৃষকের কথা আমরা বাদই দিলাম। কিন্তু মেঘনা আলমেদের যে মানে এই যে জিয়ার মাঝে যে ধাক্কাধাক্কিটা হচ্ছে, এটা কিন্তু ফুল একজনের দিয়ে এসে বাইরে এসে ওনারা বৃহত্তর আকারে মোনাজাত করতে পারে, তাইলে সব মিডিয়া একত্রে ওনাদের কাভারেজ করতে পারে। আমার মনে হয় বিষয়টা এরকম হলে ভালো হয়। দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সরুবাড়ির কাছে। সরুবাড়ি, তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখলাম যে এই নূরজাহান বেগম যে একটি ঘরে কক্ষে মারা গেলেন এবং তার একজন মেয়ে শিক্ষক, একজন ছেলে যুগ্ম সচিব, একজন ছেলে বুয়েটের শিক্ষক, একজন ছেলে কানাডা প্রবাসী। আমরা শুনতে পেরেছি যে ওনারা সিজোফ্রেনিয়া নামে একটি রোগে আক্রান্ত। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হলে সাধারণত এরকম হয়। আমরা দেখেছি ঘরটা খুবই নোংরা এবং ওনার মেয়ের কথাবার্তা শুনেও আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, উনি একটি রোগে আক্রান্ত। আমরা জানি যে সিজোফ্রেনিয়া একটি মারাত্মক রোগ। এই রোগটা হলে ফ্যামিলির অন্যান্য মানে ভালো সদস্যদের এদেরকে টেক কেয়ার করতে হয়, ওনাদের আত্মীয় স্বজনদের টেক কেয়ার করতে হয়। আমরা ধরে নিলাম যে মেয়েটা অসুস্থ, কিন্তু ওনার ছেলে মংলাপুটের দায়িত্বরত অবস্থায় ছিল, উনি একজন যুগ্ম সচিব। ওনার আর এক ছেলে বুয়েটের শিক্ষক, উনিও শিক্ষকতা করছেন। ওনার আর এক ছেলে কানাডা প্রবাসী, উনিও সেখানে ভালো আছেন। কথা হচ্ছে যে ওই দুই ছেলের যুগ্ম সচিব এবং শিক্ষক, তাদের তো ফ্যামিলি আছে, তাদের তো বউ বাচ্চা আছে, তারা কি একটু টেক কেয়ার করতে পারতো না? এই বিষয়টা দেখতে ওনারা কি পারতো না? তুমি কি মনে করো? আপনি একদম ঠিক বলেছেন। সিজোফ্রেনিয়ার মতো মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের পূর্ণাঙ্গ সহায়তা ও দেখভাল প্রয়োজন হয়। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা বুয়েটের শিক্ষকের মতো দায়িত্বশীল পদে থাকা স্বজনদের ক্ষেত্রে তারা যদি নিজেরা সরাসরি দেখাশোনা করতে না পারতেন, তবে বিকল্প কোনো ব্যবস্থা করা নিশ্চয়ই সম্ভব ছিল। এই ধরনের ঘটনা আমাদের সমাজ ও পারিবারিক মূল্যবোধের ভয়াবহ ব্যর্থতাকে সামনে নিয়ে আসে। আপনার কি মনে হয় এ ধরনের অবহেলার জন্য কারো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। কারণ হচ্ছে ধরো মেয়েটা সিজোফ্রেনিয়া আক্রান্ত, আমি ওনার কথা শুনে বুঝতে পেরেছি। কিন্তু এই ছেলে যুগ্ম সচিব, সে তো একটা মানে মংলাপুটের মতো জায়গায় একটা দায়িত্বে আছেন। আর এক ছেলে বুয়েটের শিক্ষক, সে নিশ্চয়ই তারা আক্রান্ত না। তাহলে তো ওনারা এই পদে থাকতে পারতেন না, কোনোভাবেই পারতেন না। সরকারের গুড লিস্টে ওনাদের নাম আসি বিধেই ওনারা ওখানে দায়িত্ব পালন করছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে দুই ছেলের অবশ্যই এখানে গাফলতি আছে। ওনারা দেখেও না দেখার ভান করেছে। ওনারা চাচ্ছিল মেয়ে বা মা জানে দ্রুত মারা যায়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই দুই ভাইয়ের সাজা চাচ্ছি সরকারের বাহাদুরের কাছে। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। আজকে আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাস মানে মধু মাস। এই মধু মাসে আমরা কতটুকু আম বা কাঁঠাল খেতে পারবো, বিশেষ করে যারা 40 ঊর্ধ্ব বয়স। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পেলাম যে আম তারেক নামে একজন আম ব্যবসায়ী, উনি নিজে আম খাচ্ছে এবং আম ভ্যানে বিক্রি করছে, যদিও উনি একজন মানে বিকাশ তারেক নামে পরিচিত। আমার কথা হচ্ছে যে একজন মানুষ দিনে কতটুকু আম খেতে পারবে, বিশেষ করে 40 ঊর্ধ্ব একজন ব্যক্তি? শুরু ভাইয়া, তুমি কি আমাকে বলবে যে অতিরিক্ত আম খেলে আমরা শুনতে পেরেছি যে ফ্যাটি লিভার হতে পারে, মানে একটা লোকের দৈনন্দিন কতটুকু আম বা কাঁঠাল খেতে পারবে? কারণ এগুলো তো অনেক মিষ্টি, তুমি কি আমাকে বলবে? অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণভাবে বলা যায় 40-এর ওপর বয়সের একজন ব্যক্তির দিনে আধা থেকে 1 কাপ আম বা কাঁঠাল খাওয়া নিরাপদ। এর চেয়ে বেশি খেলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে আর লিভারের উপরও চাপ পড়তে পারে, বিশেষ করে যাদের ফ্যাট লিভারের ঝুঁকি আছে। তাই পরিমাণটা ঠিক রেখে ফলগুলো উপভোগ করা ভালো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। দর্শক মণ্ডলী, কাউকে আম খেতে দেখে আমরা বেশি বেশি আম খাবো না, কারণ আম অত্যন্ত একটি মিষ্টি ফল, কাঁঠালও মিষ্টি ফল এবং 40 ঊর্ধ্ব একজন বয়সী ব্যক্তির একটি কাঁঠাল এবং আম খাওয়ার পরিমিত মাত্রা আছে। আমরা নিশ্চয়ই সেই মাত্রাটুকু মেনেই খাবো। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এতটুকুই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।